এক তরুণ তার সদ্য পাওয়া চাকরিটা হারিয়ে পড়ে যায় মহাবিপদে। তার লাইফে ঘটতে থাকে একের পর এক ব্যাড ইনসিডেন্ট। একসাথে অনেকগুলো বিপদ ঘাড়ের উপর চেপে বসায় সে লিটারেলি চোখে অন্ধকার দেখতে থাকে। কিন্তু হঠাৎ তার লাইফে এমন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যা তার পরিস্থিতি পুরো বদলে দেয়। ভাগ্য কিভাবে এক নিমিষে মানুষের জীবন ঘুরিয়ে দিতে পারে ঠিক সেটাই আমরা দেখতে পাই এই মুভিতে। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া অসাধারণ কনসেপ্টের মুভি নেরামের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা ম্যাথিউ নামের এক তরুণকে দেখতে পাই যে তার চাকরি হারিয়ে অর্থকষ্টে ভুগছিল। তার এই চাকরি হারানোর পিছনে কিন্তু বেশ অদ্ভুত আর ইন্টারেস্টিং একটা কোইন্সিডেন্স রয়েছে। সবেমাত্র একটা কোম্পানিতে নতুন চাকরি হয়েছিল তার। মাল্টিন্যাশনাল সেই কোম্পানির মালিক একটা ইভেন্টে অ্যাটেন্ড করেছিল। আমেরিকায় হওয়া সেই ইভেন্টে হঠাৎ একটা বোমা ব্লাস্ট হয়। তাদের লোকটা বেঁচে যায় ঠিকই, কিন্তু তার বউ তাকে ডিভোর্স দিয়ে দেয়। কারণ হিসেবে তার স্ত্রী বলে সে নাকি যেখানেই যায় সেখানেই ব্যাড লাক তার সাথে ঘুরে বেড়ায়। মানে কি অদ্ভুত রিজন, একবার চিন্তা করো। যাই হোক, বউ ডিভোর্স দেওয়ার পর লাইফের উপরে একেবারে বিরক্ত হয়ে লোকটা তার সব সম্পত্তি একটা আশ্রমে দান করে দেয়। তাতে তার তো কিছুই হয় না, কিন্তু তার কোম্পানি পুরোই পথে বসে যায়। রাতারাতি সেই কোম্পানি তার সব ভ্যালুয়েশন হারিয়ে একেবারে দেউলিয়া হয়ে পড়ে। আর স্বাভাবিকভাবেই কোম্পানিতে চাকরি করার সময় এমপ্লয়িদেরও আর চাকরি থাকে না। আসলে ম্যাথিউ ঠিক এমন একটি স্ট্রেঞ্জ কারণে তার সবেমাত্র পাওয়া চাকরিটা হারায়। এখন নিজের উপরে নেমে আসা আচমকা এই বিপদ সামলানোর জন্য সে তার রুমমেট জনকে নিয়ে ভাট্টি রাজা নামের এক লোকের দ্বারস্থ হয়। এই লোককে সবাই বলে লোন শার্ক, কারণ তার পেশায় হচ্ছে মানুষকে লোন দিয়ে বেড়ানো। চড়া সুদে এই লোনের ব্যবসা দিয়ে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তো রাজা প্রথমে ম্যাথিউকে জিজ্ঞেস করে যে তার স্ত্রী কিংবা বাড়ি আছে কিনা। সে দুটো প্রশ্নের না সূচক জবাব দিলে রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তারপর সে লোনের টাকা বের করে ঠিকই, কিন্তু শর্ত দেয় তার মূলধন 4 মাসের মধ্যেই ফেরত দিতে হবে। এছাড়াও চড়া হারে ইন্টারেস্ট তো আছেই। এখন টাকা নেওয়ার পর ম্যাথিউ হঠাৎ এক লোককে রাজার কাছে আসতে দেখে। লোকটা এসে তার পায়ে ধরে বলে যে ভাই, আমি আপনার টাকা কিছুদিনের মধ্যেই শোধ করে দেব, তবুও এভাবে আমার বাড়িটা দখল করবেন না। মানে এতক্ষণে ম্যাথিউ বুঝতে পারে যে এই বাড়িটা আসলে রাজার নিজের নয়, বরং লোনের টাকা না পাওয়ায় সে দেনাদারের ঘরে এসে কবজা জমিয়েছে। তো বুঝতেই পারছো এই লোকটাকে কেন লোন শার্ক বলা হয়। লোন পরিশোধ করতে না পারলে সে তোমার সব সম্পত্তি হাঙরের মতোই গিলে খাবে। যাক, লোকটা তার মেয়ে আর স্ত্রীর কিছু গয়না এনে তখনকার মতন রাজাকে শান্ত করার চেষ্টা করে। তারপর সে কথা দেয় যে 3 দিনের মধ্যেই লোনের পুরো মূলধন সে চুকিয়ে দেবে। এখন রাজাও তাকে হুমকি দেয় যে যদি এই কথা ঠিক না থাকে তাহলে তার দামি গাড়িটা সে হাতিয়ে ফেলবে। যাই হোক, ম্যাথিউ আর জন কিন্তু বেশ ভালোভাবে বুঝে যায় যে তারা কোন লোকের পাল্লায় পড়ছে। তাই নিজেরা কোনো ফাপড়ে পড়ার আগেই সেখান থেকে কেচে পড়ে। তবে যদি তারা রাজাকে সময়ের মধ্যে লোন পরিশোধ করে দিতে পারে তাহলে তেমন কোনো সমস্যাই হবে না। এরপর একে একে 4টা মাস কেটে যায়। প্রথম 2 মাসে ম্যাথিউ কোনোভাবে টাকা ম্যানেজ করে হেসে খেলে টাকা শোধ করে দিয়েছিল। এর মধ্যে সে বারবার জব পাওয়ার জন্য ট্রাই করতে থাকে, কিন্তু কোনোভাবে তার চাহিদা অনুযায়ী সে জব পাচ্ছিল না। ফলে সে বেকারই থেকে যায় এবং 3 মাস থেকে রাজার টাকা দিতে তার টানাটানি শুরু হয়। এখন 2 মাস ধরে সে তাকে এইটা সেটা বলে ঘুরিয়েই যাচ্ছে। আজ তার এই টাকাটা শোধ দেওয়ার শেষ দিন, তা না হলে রাজা যে কি করবে তা সে নিজেই জানে না। ফলে আর উপায় না পেয়ে সে জনকে টাকা ম্যানেজ করার জন্য অনুরোধ করছিল। জন তাকে কথা দিয়েছে যে তার অফিস থেকে কোনোভাবে সে টাকাটা ম্যানেজ করে দেবে। এখন ম্যাথিউ তার রুমে বসে জনের ফোনের অপেক্ষাতেই আছে। একটু পরে তার ফোন হঠাৎ বেজে ওঠে, কিন্তু সেটা জনের ফোন ছিল না, বরং তার প্রেমিকা জিনার ফোন ছিল। জিনা আর ম্যাথিউ সেই ক্লাস 6 থেকে একে অপরকে চেনে। অনেক দিন ধরে তারা ডেট করছে, কিন্তু ম্যাথিউ কখনোই সময় মতো ডেটে উপস্থিত হতে পারেনি। তা নিয়ে অবশ্য জিনার তেমন কোনো সমস্যা ছিল না, কারণ সে তাকে সত্যিকারভাবে ভালোবাসত। ভালো জব পাওয়ার পরপরই ম্যাথিউ তাকে ইনিয়ে বিনিয়ে বিয়ের প্রপোজাল দেয়, আর জিনাও এক বাক্যে তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ম্যাথিউ যখন তার পরিবারকে নিয়ে জিনার বাবার সাথে দেখা করে তখন তার বাবা তেমন আপত্তি করে না, কারণ ম্যাথিউর হাতে তখন ভালো জব ছিল। সো জিনার বাবা তাকে নিয়ে বেশ খুশি, তাই কোনো ঝামেলা ছাড়াই তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কিন্তু এরপরেই ম্যাথিউর লাইফে আসে সে অদ্ভুত ব্যাড লাক। চাকরি হারিয়ে 2 মাস ধরেও নতুন চাকরি না পাওয়ায় জিনার বাবা একেবারে বেঁকে বসে। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও লোকটা কোনো কথাতেই কান দেয় না। এমনকি সে একবারও জিনার কাছ থেকেও তার ইন্টারেস্ট জানতে চায়নি। তখন বাধ্য হয়ে ম্যাথিউ তাকে এক প্রকার কড়া জবাবই দেয়। সে বলে, আমি জিনার কাছে কমিটমেন্ট করেছি, আপনার কাছে নয়। তাই নিজের মেয়ের ভবিষ্যতের কথাটা একবার ভেবে দেখুন, নাহলে আমি অন্য কিছু ভাবতে বাধ্য হব। এখন এই কথা শোনার পর জিনার বাবা তাকে তৎক্ষণাৎ ঘর থেকেই বের করে দেয়।
সেদিন জিনা তাকে ফোন করে জানায় যে পরের দিন সকালে তাকে দেখার জন্য নতুন পাত্র আসবে। তার বাবা তার অমতেই বিয়ে ঠিক করতে চলেছে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে ঘর থেকে সে পালাবে। এখন ম্যাথিউ তাকে এই ডিসিশন আরও একবার ভেবে দেখতে বলে, কিন্তু জিনা তার কথায় অটল ছিল। এদিকে পাত্র আসার আগেই সে জিনিসপত্র গুছিয়ে তার ঘর থেকে বেরিয়ে পড়ে। আর আজই কিন্তু সেই রাজার টাকা শোধ দেওয়ার সেই দিন ছিল, মানে এদের দুজনের কাহিনী এখন একদিনেই ঘটছে। ম্যাথিউ তাকে কথা দেয় যে জনের কাছ থেকে টাকা ম্যানেজ হয়ে গেলে সে টাকাটা শোধ দিয়ে তাকে নিয়ে আসবে। এদিকে রাজা তাকে ফোন করে টাকার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। ম্যাথিউ যখন জনের কাছ থেকে টাকা ম্যানেজ করার কথা বলে তখন রাজা তাকে বিকেল 5টা পর্যন্ত সময় দেয়। তবে কিছুক্ষণ পর জনও তাকে ফোন করে বলে যে টাকাটা ম্যানেজ হয়ে গেছে। এরপর ম্যাথিউ কিছুটা নিশ্চিন্ত হয়ে জিনাকে ফোন করলে সে টের পায় যে জিনা তার ফোন বাসায় রেখে গেছে। এদিকে জিনা কিন্তু তার জন্য একটা বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করছিল। তবে হঠাৎই এক ছিনতাইকারী এসে তার গলা থেকে স্বর্ণের চেনটা টান দিয়ে পালিয়ে যায়। চোখের পলকে লোকটা দৌড়ে পালালে জিনার কিছুই করার থাকে না। অন্যদিকে আবার ম্যাথিউ অবশেষে জনের অফিসে তার কাছ থেকে টাকা টানতে যায়। জন তাকে টাকাটা বুঝিয়ে দিলে সে রাজাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য রওনা দেয়। তবে মাঝপথে তার কাছে জিনার ফোন আসলে সে ফোনটা রিসিভ করার জন্য থামে। জিনা তাকে ফোন বুথ থেকে ফোন করে জানায় যে তার চেনটা চুরি হয়ে গেছে। এখন ম্যাথিউ তাকে এর জন্য দুঃখ প্রকাশ করতে নিষেধ করে দেয়। সে জানায় রাজার টাকা ফিরিয়ে দেওয়ার পরে সে বাস স্টপ থেকে তাকে পিক করতে আসবে। এখন জিনা ফোন রেখে দেওয়ার সাথে সাথেই এবার তার কাছে রাজার ফোন আসে। সে ফোনটা রিসিভ করতে যাবে এমন মুহূর্তে হঠাৎ পিছন থেকে এক লোক তার টাকার খামটা টান দিয়ে দৌড় দেয়। এমন আকস্মিক ঘটনায় ম্যাথিউ যেন একবারে হতভম্ব হয়ে পড়ে। তৎক্ষণাৎ পকেটে ফোনটা রেখে সে লোকটার পিছনে ধাওয়া করে। কিছুক্ষণ প্রাণপণ দৌড়ানোর পর সে লোকটাকে ধরেও ফেলে, কিন্তু লোকটা তাকে লাথি মেরে ফেলে দিয়ে আবারও দৌড় দেয়। ফলে ম্যাথিউ তাকে ধরার জন্য আবারও প্রাণপণে দৌড়াতে থাকে। এবার তাদের মধ্যে অলিগলির ভিতর দিয়ে অনেকক্ষণ ধরে চেস চলে, কিন্তু ম্যাথিউ তার সর্বশক্তি দিয়ে দৌড়ালেও তার নাগাল কিছুতেই পায় না। শেষমেশ একটা বিল্ডিং এর সিঁড়ির পাশে এসে সে লোকটাকে হারিয়ে ফেলে। আসলে লোকটা সেই সিঁড়ির বিপরীতে লুকিয়েছিল, কিন্তু ম্যাথিউ তাকে দেখতে না পাওয়ায় লোকটা সেখান থেকে সরে পড়ে। আর এই সময়ে টাকা হারিয়ে সে যেন পুরোই চোখে অন্ধকার দেখতে থাকে। ওদিকে রাজা যখন তাকে বারবার ফোন করে পায় না তখন সে জনের অফিসে গিয়ে হাজির হয়। জনের বস তাকে অফিসের ভিতর ঢুকতে দিতে না চাইলেও সে তাকে উল্টো হোস্টেস বানিয়ে নেয়। তারপর সোজাসুজি জনের কাছে এসে জিজ্ঞেস করে ম্যাথিউ কোথায়, কারণ অনেকক্ষণ ধরে সে নাকি তার ফোন রিসিভ করছে না। জন তো অবাক হয়ে বলে যে ম্যাথিউ তো টাকাটা নিয়ে তার কাছেই যাচ্ছিল। তখন সে নিজে তাকে ফোন করলে ম্যাথিউ তার ফোনও রিসিভ করে না। তখন রাজা জনকে পুরো ব্যাপারটা সেটেল করার জন্য মাত্র 1 ঘন্টা সময় দেয়। এদিকে ম্যাথিউ যখন টাকা ফিরে পাওয়ার সব আশায় ছেড়ে দিয়েছিল তখনই সেই ছিনতাইকারী হঠাৎ তার চোখের সামনে চলে আসে। তার হাতে তখনও সে টাকার খামটা ছিল। এবার ম্যাথিউ তার উপরে লিটারেলি হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। তাকে মারতে মারতে সে তার হাত থেকে খামটা ছিনিয়ে নেয়, কিন্তু হঠাৎ আর এক লোক সেখানে এসে তার হাত থেকে সেই খামটা কেড়ে নেয়। এই লোকই কিন্তু জিনার চেন ছিনতাই করা সেই ছিনতাইকারী। তো সেই লোকটাও এক দৌড়ে একটা অটোতে উঠে পাগার পার হয়ে যায়। মানে চিন্তা করে দেখো ভাগ্য এই বেচারার সাথে কিভাবে খেলা খেলছে। এবার ম্যাথিউ পুরোই হতাশ হয়ে কি করবে তা সে বুঝে উঠতে পারে না। অসহায়ের মতন সে রাস্তার পাশের ফুটপাতে গালে হাত দিয়ে বসে থাকে। এদিকে জিনার বাবা জনি কুট্টি চলে আসে লোকাল পুলিশ স্টেশনে। সেখানে এসআই উক্কানের সাথে দেখা করে সে তার মেয়ের মিসিং এর কমপ্লেন লেখায়। শুধু তাই নয়, ব্যাপারটাকে সে এমন ভাবে তুলে ধরে যেন ম্যাথিউ তার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। উক্কানকে সে ম্যাথিউর ফোন নম্বর দিয়ে যায় আর উক্কানও তাকে আশ্বাস দেয় যে বিকালের মধ্যে সে জিনাকে ফিরিয়ে আনবে। এর কিছুক্ষণ পর সে ম্যাথিউকে ফোন করে যখন জিনার কিডন্যাপিং এর কথা জানতে চায় তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের হবু বউকে কেন সে কিডন্যাপ করবে? ম্যাথিউ যখন কথাটা উক্কানকে জানায় তখন সে বলে তা যাই হোক, ঠিক 5টায় তুমি আমার সাথে পুলিশ স্টেশনে এসে দেখা করবে। মানে এই সব ইনসিডেন্টগুলো ঠিক 5টার সময় শিডিউল হচ্ছে। এমনকি রাজাকে টাকা ফেরত দেওয়ার শেষ সময়টাও ছিল 5টার সময়। যাই হোক, এদিকে জিনাও তার জন্য বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। শেষে আবারও সে ম্যাথিউকে ফোন করলে ম্যাথিউ তাকে জানায় লোনের টাকা কেউ একজন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তখন জিনা তাকে বলে যে তুমি টেনশন করো না, জাস্ট আমাকে এসে নিয়ে যাও, বাকিটা আমরা দুজনে মিলে কোনোভাবে ম্যানেজ করে নেব। তার কথায় কিছুটা সাহস পেয়ে ম্যাথিউ তাকে পিক করতে যায়, কিন্তু ঠিক তখনই তার কাছে লোন শার্ক রাজার ফোন আসে। এই শার্ক যেন তাকে গিলে না খেয়ে কিছুতেই শান্ত হবে না।
ম্যাথিউ তার টাকাটা ছিনতাই হওয়ার ব্যাপারে তাকে জানালেও রাজা তার কথা বিশ্বাসই করে না। সে সাফ বলে দেয় যে যদি 5টার মধ্যে ম্যাথিউ টাকা নিয়ে ফেরত না আসে তাহলে তার ফল ভালো হবে না। কিন্তু তবুও ম্যাথিউ জিনাকে আনার জন্য বাস স্টপের দিকে রওনা দেয়। এখন সেই স্টপেজের কাছাকাছি পৌঁছাতেই সে দেখতে পায় জিনা কিছুটা দূরের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এবার যেই না সে তার দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই সেখানে লোন শার্ক রাজাকে দেখতে পায়। রাজা তার কিছু লোক নিয়ে এসে সেই দোকানের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে এসেছিল। মানে এই লোকের কাছ থেকে শহরের সবাই যেন লোন নিয়ে রেখেছে। তো রাজাকে দেখে ম্যাথিউ আর জিনার সামনে যেতে না পেরে সেখান থেকে সরে পড়তে বাধ্য হয়। এদিকে রাজা চলে যাওয়ার পর জিনা হঠাৎ তার বাবাকে দূর থেকে দোকানের দিকে আসতে দেখে। মানে দুর্ভাগ্য যেন তাদের পিছুই ছাড়ছে না। বাবাকে দেখে সে দ্রুত দোকানের ভিতরে একটা কোণে লুকিয়ে পড়ে। তার বাবা জনি কুট্টি এসে দোকানের ফোন বুথ থেকে এসআই উক্কানকে ফোন করে। এখন উক্কান তাকে জানায় যে সে ম্যাথিউর সাথে কথা বলে তার মনে হয়েছে যে এই কিডন্যাপ ইস্যু চাইতেও এটা অনেক গভীর, অর্থাৎ এখানে কোনো ঘাপলা আছে। তাই সে ম্যাথিউর সাথে সরাসরি কথা বলতে চায়। তখন জনি কুট্টি বলে আপনাকে নাম্বার দিয়ে এলাম যাতে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন। আর আপনি কিনা তার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছেন? আপনাকে পুলিশের চাকরি কে দিয়েছে বলুন তো? তার এই কথাগুলো শুনে এসআই উক্কান নিজে এবার রেগে যায়। সে তখন বলে পুলিশ কমিশনারের অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে যদি আমার চাইতে হাই র্যাঙ্কের অফিসার হিসেবে জয়েন করতে পারেন তাহলেই কেবল আমাকে অর্ডার দেবেন। এই কথা শোনার পর জনি কুট্টিও ধমক খেয়ে ফোনটা রেখে দেয়। এদিকে জিনা তার ফোনে কথা বলার সুযোগে সেই দোকান থেকে বেরিয়ে আসে। পথে এক লোক দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে গিয়ে ফোনটা চায়। মানিক নামের ওই লোকটা তাকে দেখে এক প্রকার ক্রাশই খেয়ে গিয়েছিল। তার কাছ থেকে ফোন নিয়ে সে ম্যাথিউকে কল করলে ম্যাথিউ জানায় রাজার টাকাটা তাকে যে করেই হোক ফেরত দিতে হবে। এছাড়াও সে রাজাকে তার আশেপাশে দেখার কারণে সে এখানে পিক করতে পারেনি। তার উপরে তার বাবাও ম্যাথিউর বিরুদ্ধে কেস করে দিয়েছে। তাই এতগুলো ঝামেলার মধ্যে একসাথে ডুবে গিয়ে সে কি করবে সে নিজেই বুঝতে পারছে না। তাই সে জিনাকে সেদিনকার মতন তার কোনো বান্ধবীর বাড়িতে থাকতে বলে। জিনাও একজন সাপোর্টিভ পার্টনারের মতন তাকে ভরসা দিয়ে বলে ঠিক আছে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই কথা শেষ হওয়ার পর জিনা যখন মানিককে ফোন ফেরত দিতে যায় তখন সে তার সাথে ফ্লার্ট শুরু করে। জিনা তখন জানায় যে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু তবু মানিক বাবাজি অন্তত এক কাপ কফি খেতে অফার করে। কিন্তু জিনা তাতে রাজি না হলে সে কিছুক্ষণ তার পিছনে ঘুরঘুর করে অবশেষে হাল ছেড়ে দেয়। এদিকে দূর থেকে এই মানিকের উপরে নজর রাখছিল রাজা এবং তার সাঙ্গপাঙ্গরা, কারণ সেও তার কাছ থেকে অনেক আগে লোন নিয়ে রেখেছিল। মানে দুনিয়ার সবাই যেন এই এক লোকের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তো রাজা তাকে বারবার ফোন দিলেও মানিক তার ফোন রিসিভ করে না। অন্যদিকে দূর থেকে তার সাথে জিনাকে হাঁটতে দেখে রাজা ভেবে বসে যে এই মেয়েটাই বুঝি তার গার্লফ্রেন্ড। তাই মানিক যখন অন্য পথ দিয়ে চলে যায় তখন সে জিনাকে ফলো করতে থাকে। এবার জিনা একটা চার্চের ভিতরে প্রার্থনা করতে ঢুকলে রাজা তার লোকজন এসে সেখানে ঢুকে যায়। তারপর তারা চার্চের বাইরে থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মানে আর একজনের গার্লফ্রেন্ড ভেবে তাকেই ধরে নিয়ে যায় তারা। এদিকে ম্যাথিউ যখন তার চোখে পুরো সর্ষে ফুল দেখছিল তখন মরার উপরে খড়ার ঘা হয়ে আসে তার বোনের স্বামী সরাভান্না। সে ম্যাথিউকে ফোন করে কোথায় আছে সেটা জানতে চায়। কাকতালীয়ভাবে তারা দুজনেই একটা কাছাকাছি স্থানে ছিল। সরাভান্না তাকে কাছের একটা হোটেলে দেখা করার জন্য আসতে বলে। ম্যাথিউ কিন্তু তাকে জানায়নি যে তার চাকরি নেই, তাই সে তার সাথে দেখা করতে যেতে বাধ্য হয়। ততক্ষণে কিন্তু 3টা বেজে গিয়েছিল, অর্থাৎ রাজার টাকা ফেরত দেওয়ার জন্য আর মাত্র তার 2 ঘন্টা বাকি। কিন্তু তারপরেও সরাভান্নার সাথে তাকে দেখা করতে যেতে হবে। যাই হোক, হোটেলে ঢোকার পরে সরাভান্না তাকে যা শোনায় তাতে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার কাছ থেকে নতুন ব্যবসা স্টার্ট করার জন্য যৌতুক হিসাবে 50,000 টাকা চেয়ে বসে। আরে যেখানে তার পকেটে একটা টাকার কয়েন ছাড়া আর কিচ্ছুই নেই সেখানে এত টাকা সে হুট করে দেবে কোথা থেকে? তার উপরে সরাভান্না ছিল এক মহাপেটুক লোক। সে খরচের কোনো কথা চিন্তা না করেই তাদের জন্য মাটন বিরিয়ানি এবং জুস অর্ডার করে দেয়। এই বিরিয়ানি খাওয়ার সময় ম্যাথিউর যেন খাবারগুলোকে বিষের মতো মনে হচ্ছিল। তাও কোনোভাবে খাওয়া শেষ করার পর সে সরাভান্নাকে বলে যে তার এক ফ্রেন্ডের সাথে এখন তাকে দেখা করতে হবে। তখন সে বলে আচ্ছা সমস্যা নেই, আমি ঠিক 5টার পরে তোমার সাথে আবার যোগাযোগ করব। মানে সব কিছুর জন্য সবাই কেন যেন ঠিক 5টার সময় বেছে নিচ্ছিল। আসলে ম্যাথিউর সময়টা এতই খারাপ যাচ্ছিল যে তার বলার মতো না। তো সরাভান্না হোটেলের বিল পে না করে তার উপরে চাপিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
যার ফলে 1 টাকার কয়েন হাতে নিয়ে বসে থাকা ম্যাথিউ কিছুতেই বুঝতে পারছিল না যে এই বিল সে কি করে পে করবে। এ যেন তার ঘাড়ের উপরে নতুন এক টেনশনের বোঝা। তাই হঠাৎ সুযোগ বুঝে সে যখন হোটেল থেকে সরে পড়তে যাবে ঠিক তখনই তার কাছে জনের ফোন আসে। তখন সে জনকে এই হোটেলে আসতে বললে জন আসার পর তার কাছ থেকে টাকা হারানোর কথা শুনে প্রথমে বেশ চেঁচামেচি করে। তার উপর ম্যাথিউ তাকে বিলের টাকাটাও পে করতে বলে। সে তাকে সবকিছু বুঝিয়ে বললে বন্ধুত্বের খাতিরে জন বিল পে করতে রাজি হয়। কিন্তু এখানেও তার ক্রেডিট কার্ড কাজ করছিল না। মানে কত দিক থেকে ব্যাড লাক একজনের পিছু লাগতে পারে তা একবার চিন্তা করো। যাই হোক, তার কাছে ক্যাশ যা ছিল সেগুলো এসে বিল হিসেবে দিয়ে দেয়। তাও সেখানে 1 টাকা কম হওয়ায় ম্যাথিউ তাহার কয়েনটা দিয়ে সেটা পূরণ করে। এভাবেই কোনোভাবে বিল মেটানোর পর জন তাকে বলে রাজার লোন যে করেই হোক ব্যাংক ডাকাতি করো কিংবা খুন করো, যা ইচ্ছা তাই করো, তাকে দিতে হবে। তা না হলে তাদের দুজনের কপালে শনি আছে। এদিকে রাজা জিনাকে তুলে নিয়ে যাওয়ার পর মানিককে আবার ফোন করে। এবার মানিক তার ফোন রিসিভ করলে সে বলে আমি তো তোর প্রেমিকাকে তুলে নিয়ে এসেছি, তাই ভালো ভালো আমার টাকাটা ফেরত দিয়ে যা। এদিকে মানিক তো কিছুতেই বুঝতে পারছিল না যে রাজা আসলে কি বলছে, কিন্তু যখন সে বুঝতে পারে যে রাস্তা থেকে সে জিনাকে তুলে নিয়ে গেছে তখন তার মাথায় তো পুরোই হাত। এদিকে ম্যাথিউ এবার রাস্তায় বসে তার সামনে থাকা সব টাস্কগুলোকে একসাথে সেট করে নেয়। প্রথমত ঠিক 5টায় রাজার সমস্ত লোন তাকে পরিশোধ করতে হবে। তারপর পুলিশ স্টেশনে গিয়ে প্রুফ করতে হবে যে সে জিনাকে কিডন্যাপ করেনি। এছাড়াও তার বোনের স্বামীকে এক প্রকার যৌতুক হিসেবেই তাকে 50,000 টাকা দিতে হবে। সো এতগুলো টাস্ক একসাথে থাকায় তার মাথায় কেবল দুটো জিনিস আসে। এই পৃথিবীতে স্কিল ছাড়া কেবল দুটো কাজই করা যায়। প্রথমটা হলো ভিক্ষে করা আর দ্বিতীয়টা হলো চুরি বা ছিনতাই। এখন 5টার মধ্যে তো আর ভিক্ষে করে কোনো কিছু জোগাড় করা যাবে না। তাছাড়া আজকাল মানুষ কেউ কাকে 2 টাকা ভিক্ষা দিতে চায় না। সো অনেক ভাবার পর সে দ্বিতীয় পথটাই বেছে নেয়। এখন কাকতালীয়ভাবে তার সামনে দিয়ে যাচ্ছিল জিনার সাথে ফ্লার্ট করা সেই মানিক বাবাজি, আর তার গলায় ছিল একটা স্বর্ণের চেন যেটা তাকে তার বড় ভাই গিফট করেছিল। এই মানিককে কিন্তু আমরা এর আগে রাজার হাত থেকে ধার নেওয়ার সময়ও দেখেছিলাম। রাজা তখন তাকে এই চেনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানিয়েছিল যে এটা তার বড় ভাই তাকে দিয়েছিল। তার বড় ভাই রেবানও কিন্তু বেশ ক্ষমতাধর আর ধনী ব্যক্তি, কিন্তু সে লোনের কথাটা কোনোভাবেই তাকে জানাতে চায় না। তাই সে রাজাকেও বারবার অনুরোধ করেছিল যাতে রোবানকে সে কিছু না জানায়। এদিকে ম্যাথিউ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও সে রাজার সাথে এই ব্যাপারে আলাপ করছিল। হঠাৎ ম্যাথিউ এদিক ওদিক তাকিয়ে তার গলা থেকে চেন ছিনিয়ে নিতে যায়, কিন্তু তার আগেই মানিক রোড ক্রস করতে গেলে একটা অটো এসে তাকে সজোরে ধাক্কা দেয়। তখন ম্যাথিউ তার গলা থেকে চেন ছিনিয়ে নেওয়ার বদলে তাকে হসপিটালে নিয়ে আসে। এর কিছুক্ষণের মধ্যেই মানিকের বড় ভাই রেবান সেখানে এসে উপস্থিত হয়ে পড়ে। যখন সে জানতে পারে যে ম্যাথিউ তার ভাইকে হসপিটালে নিয়ে এসেছে তখন সে ভীষণ খুশি হয়। এরপর সে যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করো, তখন ম্যাথিউ জবাব দেয় সে চাকরি খুঁজছে। তখন রেবান বলে তাহলে তো তুমি আমার কোম্পানিতে চাকরি করতে পারো। মুহূর্তেই ম্যাথিউর বাংলা পাঁচের মতন হয়ে থাকা মুখটা যেন খুশিতে ভরে ওঠে। এভাবে চেন ছিনতাই করতে গিয়ে যে নিজের ভাগ্য খুলে যাবে সেটা সে ভাবতেও পারেনি। তাই সে রেবানের কাছ থেকে জব অফার পেয়ে এক লাফে রাজি হয়ে যায়। রেবান তার কাছ থেকে সেই অটোটার নাম্বার জানতে চায় যেটা তার ভাইকে ধাক্কা দিয়েছিল। ম্যাথিউ তাকে নাম্বার দিলে সে সরাসরি লোকাল পুলিশ স্টেশনে ফোন করে। এখন এই ফোন কিন্তু সেই এসআই উক্কানের কাছেই যায় যে তখন জিনাকে খুঁজে বের করার চেষ্টায় ছিল। মানে কোইন্সিডেন্সের উপরে আরো বেশি কোইন্সিডেন্স। এখন রেবান একজন প্রভাবশালী লোক হওয়ায় উক্কান তার সব কাজ ফেলে হসপিটালে ছুটে আসে। এরপর যখন সে জানতে পারে যে ম্যাথিউ মানিককে হসপিটালে নিয়ে এসেছে তখন সে তার নাম জানতে চায়। ম্যাথিউ তাকে নিজের নাম বলতে যাচ্ছিল, ঠিক এই মুহূর্তেই উক্কানের কাছে জনি কুট্টির ফোন আসে। উক্কান ফোনে কথা বলতেই জনি কুট্টি আর জিনার নাম শুনে ম্যাথিউ পুরোই ভড়কে যায়। তার আর কিছু বুঝতে বাকি থাকে না যে জিনার বাবা এই লোকের কাছে মিসিং কমপ্লেন লিখিয়েছে। এখন জিনার বাবার সাথে কথা শেষ করে সে ম্যাথিউকে আবার নাম জিজ্ঞেস করে। এবার ম্যাথিউ আমতা আমতা করে তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু হঠাৎ বাইরে থেকে খবর আসে যে অটোরিকশার মালিককে নিয়ে আসা হয়েছে। কারণ মানিকের বড় ভাইয়ের কথায় উক্কান অটো মালিককে খুঁজে বের করে ফেলেছিল। আর তার নাম শুনে মানিক আর ম্যাথিউ দুজনেই যেন অজ্ঞান হওয়ার জোগাড়, কারণ সেই লোকটা হচ্ছে স্বয়ং লোন শার্ক রাজা। মানে কি লেভেলের কোইন্সিডেন্স একবার চিন্তা করো। কিন্তু হসপিটালের বাইরে বেরিয়ে তারা দেখতে পায় একটা স্ট্রেচার, আর তাতে লোন শার্ক রাজা শুয়ে আছে। তার মানে ইতিমধ্যে তাকে কেউ একজন টপকে দিয়েছে। কিন্তু সে কি করে উপরে চলে গেল?
ঠিক এই মোমেন্টে এসে আমরা এমন একটা প্লট রিভিল দেখতে পাই যা তোমরা কল্পনাও করতে পারবে না। মূলত ম্যাথিউর কাছ থেকে যারা টাকা আর জিনার কাছ থেকে যারা চেন ছিনিয়ে নিয়ে এসেছিল তাদের নাম হলো লাইট হাউস আর কালান। মজার ব্যাপার হলো এই দুজন কিন্তু ফ্রেন্ড, কারণ তোমরা আগে জেনেছো যে এই কালানি জিনার চেন চুরি করার পর ম্যাথিউর সাথে লাইট হাউসের ধস্তাধস্তির সময় তার টাকা নিয়েও পালিয়ে যায়। এখন তারা কিন্তু নিজেরাও এই রাজার কাছ থেকে লোন নিয়েছিল, আর সেই লোনের টাকা পরিশোধ করার জন্যই এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এখন ম্যাথিউর মতন তাদেরও আজকে টাকা ফেরত দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু এই টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তাদের মনে। তাই লাইট হাউস কালানের সাথে ফার্নান্দেজ নামের আরেক বন্ধুকে ডেকে একটা প্ল্যান সাজায়। তারা প্ল্যান করে যে রাজাকে তারা তাদের বাড়িতে নিয়ে এসে টাকা নিয়ে যেতে বলবে। যখন সে টাকা নিতে আসবে তখন কালান চুপি চুপি তার গাড়িতে উঠে সেটা নিয়ে পালাতে শুরু করবে। রাজা যখন গাড়ি ছিনতাই হতে দেখে চিৎকার করে উঠবে তখন ফার্নান্দেজ এসে তার হাত থেকে টাকার খামটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাবে। মানে তার টাকাটা তো হাত করবেই করবে, তার উপরে রাজার গাড়িটাকে মেরে দেওয়ারও পরিকল্পনা করছিল তারা। তো ঠিক এই প্ল্যান মোতাবেক রাজা যখন টাকা নিতে আসে তখন লাইট হাউস তার হাতে টাকার খাম তুলে দেয়। এই ফাঁকে কালান তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে পালাতে থাকে। এখন নিজের গাড়ি ছিনতাই হতে দেখে রাজা সেদিকে দৌড় দিতে গেলে ফার্নান্দেজ এসে তার হাত থেকে টাকার খামটাও কেড়ে নেয়। এবার রাজা গাড়ি ফেলে তার পিছনে ধাওয়া করতে থাকে, আর পিছন থেকে লাইট হাউসও তাকে আশকারা দেয়। এভাবেই কিছুক্ষণ সে প্রাণপণে ফার্নান্দেজের পিছু দৌড়েও তাকে ধরতে পারে না। এদিকে কালানের কিন্তু গাড়ি নিয়ে এসে ফার্নান্দেজকে পিক করার কথা ছিল, তবে দুবার চেষ্টা করেও সে চলন্ত গাড়িতে উঠতে পারে না। ফলে এক সময় আর দৌড়াতে না পেরে সে মাঝ রাস্তায় বসে পড়ে। এখন পিছন থেকে তখন বাঘের গতিতে এগিয়ে আসছিল লোন শার্ক। ফার্নান্দেজ ভেবেছিল এটাই বুঝি তার শেষ। ঠিক এই সময় রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে আসছিল সেই লোক যার দামি গাড়ি হাতানোর হুকুম দিয়েছিল রাজা। শুধু তাই নয়, সে গাড়িটা বাস্তবে ছিনিয়ে নিয়েছিল। কালান যে অ্যাম্বাসিডার গাড়ি চুরি করে পালিয়েছে সেটাই হচ্ছে এই গাড়ি। অর্থাৎ এই ব্যক্তিও মুভির শুরু সিনে দেখানো সেই ব্যক্তি যার কাছ থেকে টাকা না পেয়ে রাজা তার বাড়িতে এসে আস্তানা গেড়েছিল। এখন রাস্তার মাঝখানে হঠাৎ এক বৃদ্ধ লোক চলে আসায় লোকটা তার স্কুটিটা সাইড করতে যায়। ঠিক এই সময় আবার একই রাস্তা দিয়ে আসছিল একটা অটোওয়ালা রাস্তার মাঝে এভাবে স্কুটি দাঁড়িয়ে যেতে দেখে তাকে গালাগালি শুরু করে, কিন্তু এই চক্করে সে সামনে থাকা এক লোককে ধাক্কা মেরে দেয়। আর সেই লোকই হলো রাজা, যে কিনা ফার্নান্দেজকে প্রায় ধরেই ফেলেছিল। ভাইরে ভাই, এত কোইন্সিডেন্টের কারণে এবার বোধহয় মাথাটাই ঘুরে উঠবে। তার চেয়ে আরো অদ্ভুত ব্যাপার হলো যে অটোটার মালিক ছিল রাজা নিজেই। ড্রাইভার যখন দেখলো যে সে নিজের মালিককেই টপকে দিয়েছে তখন সে পুরোই ভিমড়ি খেয়ে যায়, কিন্তু একই সাথে রাজা তার সাথে যে ব্যবহার করত তাও তার চোখে ভেসে ওঠে। এদিকে স্কুটি চালানো লোকটা তাকে ব্লেম করার বদলে ধন্যবাদ দিয়ে বসে, খুশিতে যেন তার মাথাটাই খারাপ হওয়ার জোগাড়, কারণ রাজাকে আর লোন শোধ তাদের করতে হবে না। অন্যদিকে ফার্নান্দেজও অটোওয়ালাকে ধন্যবাদ দিয়ে পালিয়ে যায়। মানে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলার পর মানুষ তাকে পাকড়াও না করে উল্টো ধন্যবাদ দিচ্ছে। এখন অটোওয়ালার সুযোগ বুঝে রাজার বডিটাকে ফেলে সেখান থেকে সটকে পড়ে, কিন্তু তাড়াহুড়ো করে পালানোর সময় সে আবার মালিককে ধাক্কা দেয়। আর ম্যাথিউ তার নাম্বার নোট করায় মালিকের নাম হিসেবে রাজার নামই বেরিয়ে আসে। মানে কি লেভেলের প্যাঁচানো কোইন্সিডেন্ট একবার ভেবে দেখো। আরো অদ্ভুত ব্যাপার হলো যে এসআই উক্কানি কিন্তু রাজার বডিটা খুঁজে পায় এবং রেভনের কথায় তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসে। তবে একটা ব্যাপার চিন্তা করো, ম্যাথিউর কপালে কিন্তু একের পর এক শনির দশা চলছিল। ঠিক 5টার সময় তার 3টা ইম্পসিবল টাস্ক ছিল, কিন্তু যেমন ব্যাড কোইন্সিডেন্স তার কপালে এসেছিল ঠিক তেমনি 5টা বাজতেই যেন তার জীবনে ঘটে চলেছে একের পর এক ভালো কোইন্সিডেন্স। প্রথমে সে অপ্রত্যাশিতভাবে রেভানের কাছ থেকে চাকরিটা পেয়ে গেল, আর এবার লোন শার্ক টপকে যাওয়ায় তার মাথা থেকে যেন একটা পাহাড় সম বোঝা সরে যায়। তাকে পটল তুলতে দেখে ম্যাথিউ আর মানিক দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচে, আর রেভানও উক্কানকে ব্যাপারটাকে স্রেফ অ্যাক্সিডেন্ট হিসেবেই সেটেল করে দিতে বলে। এরপর সে ম্যাথিউকে তার কোম্পানিতে আগামীকাল থেকে জয়েন করার অফার দেয়। তারপর সে জিজ্ঞেস করে যে তুমি আমার কাছ থেকে কিছু একটা চেয়েছিলে না? তখন ম্যাথিউ মৃত রাজার দিকে চেয়ে মৃদু হেসে উত্তর দেয় যে তার আর কোনো দরকার নেই, অর্থাৎ তার মাথা থেকে সব টেনশন এখন খতম। এদিকে রোবানের কথা শুনেই উক্কান হঠাৎ ভাবনায় পড়ে যায়। তারপর সে ম্যাথিউকে জিজ্ঞেস করে যে তুমি কি সে যাকে আমি সকালে ফোন করেছিলাম? তবে ম্যাথিউ তার কোনো কথার জবাব দেওয়ার আগে রোবান বলে সে তো আমার কোম্পানির স্টাফ। তাই উক্কানও আর গভীরভাবে না গিয়ে তাকে চলে যেতে যায়। এর পরপরই তার কাছে জিনার মায়ের ফোন আসে।
ফোনে জিনার মা তাকে জানায় যে জিনা আসলে নিজের ইচ্ছাতে ম্যাথিউর সাথে চলে গেছে, কারণ তাদের দুজনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাথিউর জব চলে যাওয়ায় জনি কুটি তার বিয়ে ভেঙে দিতে চেয়েছিল, তাই জিনা তার নিজের ইচ্ছাতেই চলে যায়। সো উক্কানো পুরো ব্যাপারটা জানার পর এই ব্যাপারে নিজে আর নাক গলানোর সিদ্ধান্ত না নেয়। অন্যদিকে ম্যাথিউ এই সব ঝামেলা থেকে বেরোনোর পর মনের শান্তিতে এই ছোট্ট কাজটা সারতে যায়। তবে তখন সে তার পাশে দেখে যে সেই ছিনতাইকারী কালানকে। মানে এটা আরও একটা কোইন্সিডেন্স। তার ঘড়ি দেখেই সে বুঝে যায় যে আরে এই লোকটাই তো তার থেকে টাকা নিয়ে অটোতে পালিয়েছিল। প্রথমে সে তাকে কাজ সারতে দেয়, তারপর লোকটা তার দিকে তাকাতেই সে তার মুখে প্রচন্ড এক ঘুষি মেরে বসে। এখন আচমকা এই ঘুষি খেয়ে কালান তো পুরোই ভেবাচাকা খেয়ে যায়। সে তৎক্ষণাৎ তার বন্ধু লাইট হাউস আর ফার্নান্দেজকে নিয়ে আসে ম্যাথিউকে এক চোট ধোলায় দেওয়ার জন্য। কিন্তু লাইট হাউস তাকে দেখে ভাবে এ কি, এ তো সাক্ষাৎ জম, কারণ তার কাছ থেকেই তো সে টাকা ছিনিয়ে নিয়েছিল। এখন ম্যাথিউ তাকে এক নজর দেখে চিনে ফেলে। ব্যাস, সে এক দৌড়ে এসে তাদের তিনজনের সাথে একাই ফাইট করতে থাকে। এরপর সে তার মনের ভিতরে রাখা সমস্ত রাগ তাদের উপরে ছাড়তে শুরু করে, কেননা এদের জন্যই তাকে এত একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। শেষে দুজন পালিয়ে গেলেও সে কালানকে মেরে প্রায় আধমরা করে ফেলে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা রাজার গাড়ির সিটে সেই টাকার খাম খুঁজে পায়। সেই টাকা যা সে জনের কাছ থেকে নিয়ে রাজাকে দিতে চেয়েছিল। এখন টাকার খামটা নেওয়ার পর গাড়ির পিছন থেকে হঠাৎ খটখট শব্দ শোনা যায়। প্রথমে তেমন পাত্তা না দিলেও শব্দটা জোরালো হতেই সে এক টানে গাড়ির ডিকি খুলে ফেলে। আর এবার গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তার প্রিয়তমা জিনা। মানে রাজা তাকে কিডন্যাপ করার পর এই গাড়ির ডিকিতেই বন্ধ করে রেখেছিল। ম্যাথিউ তাকে ফিরে পেয়ে যেন আকাশে চাঁদ হাতে পায়। এদিকে জিনা হঠাৎ নিচে পড়ে থাকা কালানের দিকে তাকিয়ে ভাবে আরে এ তো আমার চেন চুরি করেছিল। তারপর সেও নিজের মনের ঝাল মিটিয়ে তাকে উত্তম কেলানি দেয়। এরপর হঠাৎ গাড়ির সামনের সিট থেকে সেই চুরি যাওয়া চেনটাও খুঁজে পাওয়া যায়। মানে কালান চেনটাকেও খামের সাথে করে নিয়ে রেখেছিল। সো ফাইনালি একের পর এক কোইন্সিডেন্স ঘটে যাওয়ার পরে জিনা আর ম্যাথিউ তাদের সর্বস্ব ফিরে পায়। অন্যদিকে ম্যাথিউ বোনের স্বামী সারাভান্নাও তাকে ফোন করে টাকাটার কথা মনে করিয়ে দেয়, আর সেও এই টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কারণ এখন তো রাজাকে আর এই টাকাটা দিতে হবে না। তাই এই টাকাটা সারাভান্নাকে দিতে তার কোনো অসুবিধাই নেই। ফাইনালি সব ঘটনা শুরু ব্যাড লাক দিয়ে হলেও ম্যাথিউর জীবনে কিন্তু গুড লাকের বন্যা বয়ে যায়। তারা দুজনে মিলে অবশেষে সুখে শান্তিতে সংসার করতে থাকে। হুট করে চাকরি পাওয়া, চুরি যাওয়া টাকা ফেরত পাওয়া, লোন থেকে বেঁচে যাওয়া কিংবা নিজের প্রেমিকাকে ফিরে পাওয়া, এই সব কিছু যেন একটা ড্রিম ইভেন্ট হয়ে যায় তার লাইফে। এক নিমিষে তার জীবন থেকে সমস্ত টেনশনও গায়েব হয়ে যায়। আর এর জন্যই বুঝি কথায় বলে দুঃখের পর সবসময় সুখ আসে। ঠিক এই মেসেজের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। জানি এই মুভিটা একদম ক্রাইম সাসপেন্স থ্রিলার না, তবে আশা করি মুভিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।